আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণী তৃতীয় পরীক্ষা মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের ভূগোল বিষয়ে যে 2 এর দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বারাসাত পিয়ারিচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে আছে প্রদত্ত ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো এবং উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এক আছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ, 2 আছে ইউরোপের দীর্ঘতম নদী, 3 আছে ভূমধ্যসাগর, 4 আছে ইংলিশ চ্যানেল, 5 আছে লন্ডন। এগুলি তোমাদের যে মূল সহায়িকা বই অর্থাৎ রায় মার্টিনের সহায়িকা বই পেছনের দিকে তোমরা মানচিত্র চিহ্নিতকরণ বলে অংশতে এগুলি পেয়ে যাবে। আর যদি না পাও অবশ্যই আমার কমিউনিটি সেকশানে পোস্ট করা আছে, তোমরা গিয়ে দেখে নেবে। এরপরে 2 দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 আছে পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে, এটা হবে 30 কিমি। এরপরে 2 আছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়, এটা হবে 4 জুলাই। এরপর 3 আছে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা, এটা হবে 90টি। এরপরে 4 আছে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে কল্পিত রেখাগুলিকে বলে, এটা হবে অক্ষরেখা। এরপর 5 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হয়, এটা হবে 4 মিনিট। এরপরে 6 ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, এটা হবে বায়ুচাপ। এরপরে 7 8848 মিটার উচ্চতায় -9 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু চাপ থাকে, তবে 930 মিলিবার। এরপরে 8 আছে ইউরোপের আল্পস হলো এক প্রকার, এটা হবে ভঙ্গিল পর্বত। এরপরে 9 অনেকগুলি পর্বত বিভিন্ন দিক থেকে এসে এক স্থানে মিলিত হলে তাকে বলে, এটা হবে পর্বত গ্রন্থি। এরপরে 10 আছে ইউরোপের দীর্ঘতম নদী, এটা হবে ভলগা। এরপরে 11 আছে একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো, এটা হবে আমু দরিয়া। এরপরে 12 পারদ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো, এটা হবে মিনামাটা। এরপরে 13 হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার কারণ, এটা হবে হলদিয়ার পেট্রোরসায়ন শিল্প। এরপরে 14 দাগে যেটা আছে 2011 সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল জাপানে, এটা হবে ফুকুশিমায়। এরপরে 15 একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থ, এটা হবে অভাব হয়। এরপরে 16 হাজার হ্রদের দেশ বলা হয়, এটা হবে ফিনল্যান্ডকে। এরপরে 3 দাগের এতে এটা আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে উপবৃত্তাকার কক্ষপথের একটা, এটা হবে ফোকাসে সূর্য অবস্থান করে। এরপরে 2 আছে নিরক্ষরেখার অপর নাম, এটা হবে বিষুবরেখা। এরপর 3 এটা হবে উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। এরপরে 4 এটা হবে সাতপুরা ভারতের একটি স্তূপ পর্বত। এরপরে 5 ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়, তবে লিপারি দ্বীপে স্ট্রমেলি আগ্নেয়গিরিকে। এরপরে বিতে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও। বামস্তম্ভে আছে 1 নদীর নিম্নগতি, এটা হবে সঞ্চয় কাজ। এরপর 2 আছে নদীর উচ্চগতি, এটা হবে গিরিখাত। এরপর 3 আছে আর্সেনিক, এটা হবে ব্ল্যাকফুট ব্যাধি। এরপর 4 আছে যানবাহনের দূষিত ধোঁয়া, এটা হবে অ্যাসিড বৃষ্টি। এরপরে 5 আছে লন্ডন অববাহিকা, এটা হবে টেমস নদী। এরপরে শীতে আছে এক কথায় উত্তর দাও। 1 আছে পৃথিবীর অক্ষ বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাকে পৃথিবীর অক্ষ বলে। এরপরে 2 আছে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে কি বলে? এটা হবে দ্রাঘিমা রেখা বলে। এরপর 3 আছে বায়ুচাপকে কোন এককে প্রকাশ করা হয়? এটা হবে মিলিবার এককে। এরপরে 4 আছে মরুভূমির বালুকারাশি সঞ্চিত হয়ে সৃষ্ট সমভূমিকে কি বলে? এটা হবে লোয়েস সমভূমি। এরপরে 4 আছে অনধিক 30টি শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 আছে রবিবার কাকে বলে? এর উত্তরটি হলো পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় সূর্যরশ্মি কখনো নিরক্ষরেখায়, কখনো কর্কটক্রান্তি রেখা বা কখনো মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সূর্যের উত্তরায়ণের সময় 21 জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং 23 সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার লম্বভাবে কিরণ দিয়ে পুনরায় দক্ষিণায়নের ফলে 22 ডিসেম্বর মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এরপর আবার 21 মার্চ নিরক্ষরেখার লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের একটি আপাত সঞ্চরণ গতি পাওয়া যায়। একেই সূর্যের আপাত বার্ষিক গতি বলে। একে রবিমার্ক বা বার্ষিক রবি
সঞ্চালন বলে। রবি কথার অর্থ সূর্য এবং মার্গ কথার অর্থ পথ। সূর্যের এই আপাত গতিপথকেই রবিমার্গ বলে। এরপরে দুইটা হচ্ছে ভারতীয় প্রমাণ সময় কাকে বলে? এর উত্তরটি হলো, এর উত্তরটি যেহেতু 2 মার্কে তাই আমরা এখান থেকে বলবো পৃথিবীর একই দ্রাঘিমারেখায় অবস্থিত স্থানগুলি স্থানীয় সময় 1 হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমারেখায় উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়বে। এই অসুবিধা যাতে না হয় সেজন্য কোনো দেশে প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার উপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। উদাহরণস্বরূপ যেটা হচ্ছে ভারতের প্রায় মাঝামাঝি স্থানে এলাহাবাদের কাছে অবস্থিত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমারেখা স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। এতটাই বলে দেবে। এরপরে তিনটা হচ্ছে বায়ু উচ্চচাপযুক্ত অঞ্চলে শান্ত আবহাওয়া থাকে কেন? এর উত্তরটি হলো, উচ্চচাপ অঞ্চলে শান্ত আবহাওয়া থাকার কারণ সাধারণত কোনো অঞ্চলের উষ্ণতা কম হলে উচ্চচাপ সৃষ্টি হয়। উচ্চচাপ অঞ্চলের বায়ু শীতল হওয়া তা সংকুচিত, অধিক ঘনত্বযুক্ত এবং ভারী হয়। শীতল বায়ুতে জলীয় বাষ্প খুবই কম থাকে। এর ভারী হওয়া সহজে ভূপৃষ্ঠের দিকে নেমে আসতে থাকে। এই বায়ু নিম্নমুখী হওয়ায় ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে বায়ুর মধ্যস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না, তাই মেঘ, বৃষ্টি কিছুই হয় না। তাছাড়া উচ্চচাপ অঞ্চল ও পার্শ্ববর্তী নিম্নচাপ অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য কম হওয়ায় বায়ু প্রবাহের গতিবেগ কম হয়। এই কারণে উচ্চচাপ অঞ্চলে আবহাওয়া পরিষ্কার ও শান্ত থাকে। এরপরে চারিটা আছে মালভূমি কাকে বলে? এর উত্তরটি হলো, সমুদ্রতল থেকে 300 মিটার বা তারও কিছুটা ঊর্ধ্বে অবস্থিত খাড়া ঢালযুক্ত সুবিস্তৃত তরঙ্গায়িত বা সামান্য বন্ধুর ভূভাগ মালভূমি নামে পরিচিত। যেমন উদাহরণ দিয়ে দেবে, এই যে ভারতের দাক্ষিণাত্য ও ছোটনাগপুর মালভূমি, তিব্বতের পামের মালভূমি প্রভৃতি। এরপরে 5টা হচ্ছে নদী অববাহিকা কাকে বলে? এর উত্তরটি হলো, প্রধানত নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে প্রধান নদীর অববাহিকা বলে। উদাহরণ, আমাজন নদীর অববাহিকা হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। এরপরে 6টা হচ্ছে ইউরোপের কোথায় কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়? এর উত্তরটি হলো, এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অবস্থানটা বলে দেব, ইউরোপের দক্ষিণ প্রান্ত অর্থাৎ ইউরোপের ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী দেশগুলির যেমন হচ্ছে ইতালি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, যুগোস্লাভিয়া প্রভৃতি উপকূল ভূমিতে এই জলবায়ু দেখা যায়। এরপরে 5 দাগে আছে অনধিক 50টি শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একইটা আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। এর উত্তরটি হলো, এই যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা বিষয় এক সংজ্ঞা, পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। এভাবে পৃথিবীর সমদ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর থেকে দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। এরপর 2টা হচ্ছে সংখ্যা, নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি অন্তর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়। তবে মূলমধ্য রেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা টানা যায়। এরপরে আকৃতি, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল। দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার, প্রতিটি দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। এরপরে 4টা আছে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন মান
0 ডিগ্রি। এরপর এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব পরস্পর সমান্তরাল হয় দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। এরপর এটা হচ্ছে পরস্পর সমান্তরাল না হওয়ায় দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমেরু ও কুমেরু বিন্দুতে দ্রাঘিমা রেখা দুটি মিলিত হয়। এরপর এটা হচ্ছে পরিধি অক্ষরেখাগুলি পরিধি নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে ক্রমশ কমতে কমতে অবশেষে দুটি বিন্দুতে পরিণত হয়। দ্রাঘিমা রেখাগুলি পরিধি সর্বত্র সমান। এরপরে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় একই অক্ষরেখায় সর্বত্র একই সময়ে সূর্যোদয় মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয় না, আগে পরে হয়। তবে দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে বেষ্টন করে রয়েছে বলে একই দ্রাঘিমা রেখায় সর্বত্র একই সময় সূর্যোদয় মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয়। এরপর এটা হচ্ছে প্রয়োজনীয়তা কোনো স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তর বা দক্ষিণে অবস্থিত তা জানতে হলে অক্ষরেখার প্রয়োজন। এটা হবে কোনো স্থান মূলমধ্য রেখা থেকে কত পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা জানার জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন। এরপরে আছে উষ্ণতার তারতম্য একই অক্ষরেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতার মধ্যে খুব একটা তারতম্য হয় না, তবে একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানে উষ্ণতা তথা জলবায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। এরপর হচ্ছে স্থানীয় সময় পার্থক্য একই অক্ষরেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য দেখা যায়। একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় একই রকম হয়। এরপরে দুইটা হচ্ছে সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? এর উত্তরটি হলো এই যে এখান থেকে আমরা এর উত্তরটি বলে দেবো। সমভূমি অঞ্চলে ঘন জনবসতি গড়ে ওঠার কারণগুলি হলো নিম্নরূপ। এক হচ্ছে সমতল ভূমি। সমভূমি অঞ্চল একেবারেই বন্ধুর প্রকৃতির নয়, এখানকার সমপ্রায় ভূমিতে সহজেই লোককে বসতি স্থাপন করতে পারে। এরপর দিয়ে আছে উর্বর মৃত্তিকা। সমভূমি অঞ্চলে নদীবাহিত উর্বর পলি মৃত্তিকা কৃষিকাজের পক্ষে আদর্শ। এরপর তিনি আছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। সমভূমি অঞ্চলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ মানুষকে ঘনবসতি স্থাপনে আগ্রহী করেছে। এরপর চারিটা আছে শিল্পের অবস্থান। প্রয়োজনীয় কাঁচামাল সহ শিল্পে প্রয়োজনীয় দ্রব্যের অভাব হয় না বলে সমভূমিতে শিল্প স্থাপন করা যায়, ফলে জীবিকার সুবিধা মানুষকে বসতি স্থাপন করতে আগ্রহী করেছে। এরপরে এটা আছে 5 উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। সমভূমি অঞ্চলে খুব সহজেই সড়কপথ রেলপথ সহ নদীতে জলপথ ও বিমানপথ স্থাপন করা যায়, ফলে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে যা ঘনবসতি গড়ে তুলতে সাহায্য করে। এরপর আছে প্রশাসনিক সুবিধা। প্রাচীনকাল থেকে প্রশাসনিক কাজকর্ম চালনা করার জন্য সমভূমি অঞ্চলেই শহর স্থাপিত হয়েছে, ফলে ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, যেমন ভারতে জাতীয় রাজধানী শহর দিল্লি। এরপর আছে অন্যান্য সুযোগ সুবিধা। জীবনযাপনের যাবতীয় সুযোগ সুবিধা সহ স্কুল কলেজ হাসপাতাল অফিস আদালতের সহজলভ্যতা মানুষকে সমভূমিতে ঘনবসতি গড়ে তুলতে উৎসাহ দিয়েছে। এরপরে 3 দাগে যেটা আছে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? এর উত্তরটি হলো নদী উপত্যকার কোনো অংশ কোমল শিলায় আবার কোনো অংশ কঠিন শিলায় গঠিত হলে অথবা কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে উচ্চগতিতে নদীর ক্ষয়কার্যের সময় জলস্রোত এই কঠিন শিলার বিশেষ ক্ষয়সাধন করতে পারে না, কিন্তু কোমল শিলা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় স্থানটি অনেক নিচু হয়ে যায় এবং ধাপের সৃষ্টি হয়, ফলে জলরাশি উঁচু থেকে নিচে সোজাসুজি প্রচণ্ড বেগে পড়তে থাকে। উচ্চভূমি থেকে নিচে জলপ্রবাহের এই বেগমান পতনকে জলপ্রপাত বলে, আর এইভাবেই জলপ্রপাত সৃষ্টি হয়। এরপরে 4 দাগে আছে দূষিত জল বিশুদ্ধ করার 3টি পদ্ধতি লেখো। এই যে এটা থেকে আমরা এখান থেকে বলে দেব। কয়েকটি সহজ উপায়ে অনায়াসেই জল পরিশোধিত করা যায়। উপায়গুলি হলো, এক হচ্ছে জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলে জলের অধিকাংশ জীবাণু নষ্ট হয়ে যায়। এরপর দিয়ে আছে নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে ব্যবহার করলেও জল
জীবাণুমুক্ত হয়। এরপর 3 আছে নুড়ি পাথর, কাঠকয়লা, সূক্ষ্ম বালি প্রভৃতি মাটির হাঁড়িতে দিয়ে ঘরেই ফিল্টার তৈরি করে জল পরিশ্রুত করা যায়। এছাড়াও আরও কয়েকটি পয়েন্ট আছে, তোমরা এগুলিও থেকে যে কোনো 3টি বলে দেবে। এরপরে 5টা আছে কৃষিকাজের ফলে মাটি কিভাবে দূষিত হয়। এর উত্তরটি হলো কৃষিকাজের দ্বারা মাটি নিম্নলিখিতভাবে দূষিত হয়। যেমন 1, জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির সাধারণ বা জৈব গঠন পরিবর্তিত হয়ে লবণের পরিমাণ বেড়ে যায়, ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে। 2, ফসলে রোগ পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে যে বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয় তা মাটি মধ্যস্থ বিভিন্ন উপকারী প্রাণী ও অণুজীবদের মেরে ফেলে, যার ফলে মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয়ে যায়। এরপর 3 আছে কৃষিভূমিকে চাষাবাদের জন্য কর্ষণ করে ফেলে রাখলে বৃষ্টির জলে মাটির উপরিস্তর দ্রুত ধুয়ে যায়, ফলে মাটির উপরিভাগের পুষ্টিমৌল অপসারিত হয়ে মাটিকে অনুর্বর করে তোলে। এরপরে 6টা হচ্ছে পোল্ডারভূমি অঞ্চলের শিল্প ও পরিবহন ব্যবস্থার বর্ণনা দাও। এর উত্তরটি হলো, এই যে শিল্পটা আমরা এখান থেকে বলে দেব, পোল্ডারভূমির বিভিন্ন শিল্প ও শিল্পকেন্দ্র। যেটা হচ্ছে প্রাণীজ শিল্প, একে আছে দুগ্ধ ও দুগ্ধজাত শিল্প, যেটা হচ্ছে মাখন, চিজ, পনির, জমানো দুধ। 2 হচ্ছে মৎস্য শিল্প। 3 হচ্ছে চামড়া শিল্প। এরপর হচ্ছে শিল্পকেন্দ্র, এটা হচ্ছে গ্রোনিয়েন, এটা হচ্ছে মাখন। এছাড়া অ্যালকোমার ও অ্যাডাম, এটা হচ্ছে পনির। এছাড়া হচ্ছে ইউট্রেক, এটা হবে মার্জারিন। এরপর হচ্ছে কৃষিজ শিল্প, কোকো, বিট, চিনি, চকোলেট, সিগারেট, ভোজ্য তেল, সুরা, খাদ্য প্রক্রিয়াকরণ ও খাদ্য সংরক্ষণ, যার শিল্পকেন্দ্র হলো আমস্টারডাম, রটারডাম, দ্য হেগ, হার্লেম, আর্নহেম। এছাড়া এরপর যেটা আছে 3 অরণ্য সম্পদ ভিত্তিক শিল্প, যেটা হচ্ছে কাগজ শিল্প ও সামান্য আসবাবপত্র নির্মাণ শিল্প, যার শিল্পকেন্দ্র হলো আমস্টারডাম, রটারডাম, হচ্ছে হেলডার। এরপর হচ্ছে ফ্লাসিং, দ্য হেগ, হার্লেম, লেডেন। এরপর এটা হচ্ছে ধাতব শিল্প, লৌহ ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ ও মেরামতি শিল্প, ভারী ও হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, খনিজ তেল শোধন, বস্ত্র বয়ন, প্লাস্টিক, বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ, পেট্রোকেমিক্যাল শিল্প, হিরে কাটা ও পালিশ শিল্প, যার শিল্পকেন্দ্র হলো আমস্টারডাম, রটারডাম, ইচমুইডেন, লেডেন, দ্য হেগ। এরপর এটা হচ্ছে পরিবহনটা আমরা এখান থেকে বলে দেব, পোল্ডারভূমিতে চক্রখালগুলি জলপথ পরিবহনের প্রধান মাধ্যম। এই অঞ্চলে সড়ক ও রেলপথ যোগাযোগ ব্যবস্থা ও উন্নত। এখানকার গুরুত্বপূর্ণ শহরগুলিতে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে উঠেছে। এরপরে 6 দাগে আছে অনধিক 80টি শব্দে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 আছে 21শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় কেন, চিত্রের সাহায্যে বর্ণনা করো। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব, এই যে সূর্যের উত্তরায়ণ মকর ক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার দিকে সূর্যের উত্তরমুখী গমনকালকে বা বার্ষিক আপাত গতিকে উত্তরায়ণ বলে। সময়কাল এটা হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত সময়কালের মধ্যে সূর্যের উত্তরায়ণ ঘটে, কারণ পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। এই হেলে থাকা অবস্থায় পৃথিবী সূর্যকে পরিক্রমণ করার কারণে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়তে থাকে তখন উত্তরায়ণ ঘটে। সূর্যরশ্মির পতন কোণ এই সময়ে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ায় সূর্যরশ্মি নিরক্ষরেখা থেকে উত্তর দিকে লম্বভাবে কিরণ দেয়। শেষ সীমা 21শে জুন কর্কটক্রান্তি রেখা উত্তরায়ণের শেষ সীমা বলে ওই দিনকে উত্তরায়ন্ত দিবস বলে। এরপর এটা হচ্ছে ফলাফল, সূর্যের উত্তরায়ণের ফলে পৃথিবীর উত্তর গোলার্ধের দিন বড় ও রাত ছোট হতে থাকে এবং দক্ষিণ গোলার্ধের দিন ছোট ও রাত বড় হতে থাকে। উত্তরায়ণের প্রথমে উত্তর গোলার্ধে বসন্ত ও দক্ষিণ গোলার্ধে শরৎ ঋতু আগমন ঘটে। উত্তরায়ণের শেষ পর্যায়ে উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতু এবং দক্ষিণ গোলার্ধে শীত ঋতু বিরাজ করে। এরপরে 2 দাগে যেটা হচ্ছে বায়ুচাপের তারতম্যের যে কোনো 3টি কারণ উদাহরণসহ বর্ণনা দাও। এর উত্তরটি হলো, এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব, যে কোনো 3টি পয়েন্ট বলেছে, 3টি পয়েন্টই বলে দেব। 1 হচ্ছে বায়ুতে
উষ্ণতা তারতম্য বায়ু উত্তপ্ত হলে প্রসারিত ও হালকা হয়, ফলে উপরে উঠে যায়, অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে। অপরপক্ষে শীতল বায়ু সংকুচিত হয়ে ভারী হয়, এর জন্য বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। এরপর হচ্ছে দুইতে বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর চাপ কমে, এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয়। এরপর হচ্ছে 3 ভূপৃষ্ঠের উচ্চতা। বায়ুমণ্ডলের শতকরা প্রায় 90% উপাদানই যেহেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব কমে তার চাপ কমে যায়। উদাহরণস্বরূপ প্রতি 274 মিটার উচ্চতায় 34 মিলিবার বায়ুর চাপ কমে যায়। এরপরে 3টা আছে মানব জীবনে পর্বতের প্রভাবগুলি বর্ণনা করো। এর উত্তরটি হলো মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম। যেমন 1 হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। এরপর হচ্ছে 2 নদ নদীর উৎস। বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসেবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয়। এরপর হচ্ছে 3 বনজ সম্পদের প্রাচুর্য। পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ ওষুধ, ফল, মধু, মোম পাওয়া যায়। এরপর 4 আছে পশুচারণ ক্ষেত্র। পার্বত্য অঞ্চলের তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। এরপরে আছে 5 আছে ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতি চাষ করা হয়। এরপর আছে 6 শিল্প। বনজ ও কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূপ্রকৃতিতেও চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে। এরপর আছে 7 পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলের মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে। যেমন ভারতে দার্জিলিং, মানালি, সিমলা এরকমই উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন কেন্দ্র। এরপরে 8টা আছে জলবিদ্যুতের যোগান। পার্বত্য অঞ্চলে নদীগুলি খরস্রোতা হয়, জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। এরপর আছে 9 বহিঃশত্রু আক্রমণ রোধ। দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করে। হিমালয় পর্বতটি বহু প্রাচীনকাল থেকেই প্রহরীর মতো বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছে। এরপরে 4টা আছে নদীর মধ্য ও নিম্ন গতিতে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এর উত্তরটি হলো নদীর মধ্যগতিতে সৃষ্ট যেমন হচ্ছে ভূমিরূপ। 1 হচ্ছে মিয়েন্ডার। সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে ভূমির ঢাল কমে যাওয়ার ফলে নদী ধীর গতিতে প্রবাহিত হয়, ফলে নদী সামান্য বাধা পেলে এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদীর এই বাঁককেই আঁকাবাঁকা নদী বলে। গ্রিক পুরাণের নদী দেবতা মিয়েন্ড্রস এর নাম অনুযায়ী যে কোনো নদী আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। এরপরটা আছে বালুচর বা নদীদ্বীপ। সমভূমি প্রবাহে নদীর শক্তি কমে যাওয়ায় গতিপথে কোনো বাধা পেলে তা এড়িয়ে চলার জন্য নদী আঁকাবাঁকা পথে অগ্রসর হয়। সমভূমি অঞ্চলে নদী পাক ঘোরবার সময় তার বিপরীত দিকে পলি সঞ্চয়ের ফলে ওই স্থান উঁচু হয়ে বালুচরের সৃষ্টি করে। এছাড়াও নদী মাঝে মাঝে নুড়ি, কাকর, কাদা, পলি জমেও নদী কোথাও কোথাও দ্বীপের সৃষ্টি করে। যেমন ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম একটি নদীচর। এরপর হচ্ছে নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপ। 1 যেমন হচ্ছে প্লাবন ভূমি। সমভূমি অঞ্চলে জলস্রোত কমে যাওয়া দরুন নদী তার তলদেশে নুড়ি, কাকর, বালি প্রভৃতি সঞ্চয় করে নিজের গভীরতা কমিয়ে দেয়। তাই বর্ষাকালে নদীর জলে মাত্রা বৃদ্ধি পেয়ে দুকুল প্লাবিত করে। দুধারে নদী প্রচুর পরিমাণে পলি, কাকর, বালি সঞ্চয় করে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে। যেমন গঙ্গা, নীল, ইয়াংসি নদীর নিম্ন অববাহিকায় প্লাবনভূমি রয়েছে। প্লাবনভূমিতে স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষাকৃতি হ্রদ, জলাভূমি প্রভৃতি দেখা যায়। এরপরে 5টা আছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। এর উত্তরটি হলো
ইউরোপ মহাদেশ পৃথিবীর সবথেকে উন্নততর মহাদেশ। বিভিন্ন প্রাকৃতিক বা ভৌগোলিক কারণের সমন্বয়, জ্ঞান বিজ্ঞান, শিক্ষা সংস্কৃতি, সাহিত্য, কৃষি শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি কারণে ইউরোপ মহাদেশ এক অনন্য স্থান অর্জন করেছে। পৃথিবীর সর্বাধিক কর্মব্যস্ত এই মহাদেশটির ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। যথা এক হচ্ছে কেন্দ্রীয় অবস্থান, উত্তর গোলার্ধে প্রায় কেন্দ্রস্থলে মহাদেশটি অবস্থিত। ইউরোপকে বেষ্টন করে আছে এশিয়া মহাদেশ, আটলান্টিক মহাসাগর ও আমেরিকা মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ। এইরূপ ভৌগোলিক অনুকূল অবস্থানের জন্য ইউরোপের অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। এরপরে দুইটা হচ্ছে অনুকূল জলবায়ু। ইউরোপ মহাদেশের 3 দিকে সমুদ্র তথা জলভাগ থাকায় উপকূল সংলগ্ন এলাকায় সারা বছর সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে এবং মহাদেশের উত্তর দিকে নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রাধান্য দেখা যায়। ফলে এই মহাদেশের অধিবাসীরা অধিক কর্মঠ ও পরিশ্রমী, বা মহাদেশের সমৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এরপর আছে 3 সামুদ্রিক ও উপদ্বীপীয় অবস্থান। ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে বিস্তীর্ণ সাগর, উপসাগর ও মহাসাগর অবস্থান করছে। এই উপদ্বীপীয় অবস্থানের ফলে মহাদেশের অভ্যন্তরে অনেক বড় বড় বন্দর গড়ে উঠেছে, যা ব্যবসা বাণিজ্য, জাহাজ নির্মাণ শিল্প ও নৌশক্তির উন্নতিতে বিশেষ সাহায্য করেছে। এছাড়া উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমে বন্দরগুলোকে বরফমুক্ত রাখতে সাহায্য করে। এরপরে এটা হচ্ছে ভগ্ন উপকূল রেখা। ইউরোপ মহাদেশের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় 41,600 কিমি। এত সুদীর্ঘ উপকূল রেখা কোনো মহাদেশের নেই। ভগ্ন উপকূলভাবে অসংখ্য বন্দর ও পোতাশ্রয় নির্মাণ করা হয়েছে, ফলে ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি হয়েছে। ইউরোপের মতো উন্নত বন্দর আর কোনো মহাদেশে গড়ে ওঠেনি। কৃষিকাজ ও পশুপালন। কৃষি জমির পরিমাণ কম হলেও উন্নত বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির সাহায্যে শস্যাবর্তন ও মিশ্র কৃষি ব্যবস্থায় সারা বছর কৃষিকাজ করা হয়ে থাকে। ইউক্রেনকে ইউরোপের শস্যগোলা বলা হয়। ইউরোপ মহাদেশে গবাদি পশু, মেষ, শূকর প্রভৃতি পশুপালন করে দুগ্ধজাত বিভিন্ন শিল্প, পশম শিল্প গড়ে তোলা হয়েছে। এরপর আছে 6 আছে খনিজ ও শক্তি সম্পদ। ইউরোপ মহাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানকার পর্যাপ্ত কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, বক্সাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, প্লাটিনাম, সোনা, রূপো প্রভৃতি খনিজকে কেন্দ্র করে শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। এরপরে আছে শিল্পোন্নতি। ইউরোপ পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ। এখানকার কৃষিজ, খনিজ, বনজ, সামুদ্রিক সম্পদ উন্নত। প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যথা জার্মানির রুড়ো শিল্পাঞ্চল, রাশিয়ার মস্কো শিল্পাঞ্চল, ইউক্রেনের ডোনেৎস্ক অববাহিকা, ব্রিটিশ যুক্তরাজ্যে লন্ডন অববাহিকার শিল্পাঞ্চল প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা যে 2 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।